সুস্বাগতম। একেবারেই প্রথমে আমার প্রিয় অতিথির অনেকগুলো ফেভারিট জায়গার মধ্যে হচ্ছে গিয়ে ভারতের জয়, সে যুদ্ধে জয়ই হোক, ক্রিকেট জয়ই হোক, তো তিনি বলবেন তার মুখে। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, সময়টি ভালো নয়। সময়টি ভালো নয় কতদিন অবধি সেটাও বলেছেন। কার্যত যুদ্ধ বিগ্রহ মানে হয়টা কি, জ্যোতিষ চর্চার মধ্যে না অনেকগুলো দিক থাকে। একটা হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত, আরেকটা হচ্ছে গিয়ে আপনাদের পরিবারগত, যেখানে বাস্তুটা চলে আসে, আরেকটা হচ্ছে ন্যাশনালি, কোভিড টোভিড ইত্যাদি, ইন্টারন্যাশনালি এই যে আমেরিকা ইরানের যুদ্ধ ইত্যাদি হচ্ছে, এর ফলে তো দ্রব্যমূল্য বৃদ্ধি হবে কি হবে না, ভারতবর্ষের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছাবে। তো এইটে আপনি ভাববেন যে এ তো জ্ঞানের কথা হচ্ছে। আরে আপনার ঘরে তো গ্যাসের দামটা বেড়ে গেল, সেটা খেয়াল করেছেন? ফলে আপনি যদি ঠিক না থাকেন মানে অর্থনীতির জায়গা থেকে, তাহলে সময় খারাপ। শুধু আপনার নয়, এটা লাগাতার প্রত্যেকের খারাপ। এই খারাপটা কতদিন থাকবে? ভালোর একটু ছোঁয়া না হয় গতকাল রাত্রে গেল, কিন্তু নিয়মিত তো সেটা হবে না। আপনারা এই অনুষ্ঠান দেখছেন CTVN AKD প্লাস এবং ইউটিউবে আপনারা ডাউনলোড করে দেখতেই পারেন, এবং সেটা সারাদিন ধরেই দেখতে পাবেন। ইউটিউবে ডাউনলোড করে CTVN AKD প্লাস আপনারা ধরে সেটা সাবস্ক্রাইব করলে সারাদিন ধরে দেবাচার্যজির অনুষ্ঠান দেবেন। অ্যান্ড প্রেজেন্টলি হি ইজ হিয়ার। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। তো এই যে আপনার একটা প্যারামিটার আছে, রেয়ার অফ দ্য রেয়ার, আপনি জীবনটাকে এনজয় করতে পারেন এবং কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করতে পারেন। একদিকে যেমন আপনি দৌড়াচ্ছেন তারাপীঠ বা বিভিন্ন জায়গায়, সেরকম যতই যাই থাকুক ভারতের একটা লারকেলেঙ্গে হিন্দুস্তান বলে না, সেই একটা ব্যাপার আপনার মধ্যে প্রবলভাবে রয়েছে। এবং গতকাল হই হই করেছেন, সে খবরও পেলাম যে গতকাল আপনার টেনশন ছিল না। না, একদমই না, একদম টেনশন ছিল না। আগের দিন ছিল সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের সঙ্গে খেলার দিন ছিল। যাই হোক, তো এইটে যেমন আপনি বলেছিলেন যে কতগুলো দিক আমাদের ভালো থাকবে, সেগুলো আমাদের একটা সুসংবাদ দেবে, কিন্তু মরাললেস যেটার উপর আপনি স্ট্রেস দিয়েছেন সেটা অর্থনীতি ধসে যাবে বলেছেন। কি ব্যাপার? না, মেন ব্যাপার হচ্ছে রবির বছর ইউটিউবে তো অনেকেই বলেছে যে খুব ভালো যাবে, খুব ভালো যাবে। তাদের কথা অনুযায়ী যদি একটু ভালো না যায় তাহলে পরে তো সেটা ভালো দেখায় না। তো তাদের জন্য ভারত কাপ পেয়েছে, একটু তো ভালো অবশ্যই হলো। হ্যাঁ, এইবারে আমরা খারাপ কি দেখতে পারি, বা আমরা খারাপ কি দেখছি, বা খারাপ কি দেখবো আগামী দিন। এবং খারাপ যেটা সব থেকে দেখেছি সেটা হচ্ছে নিজের স্বজনের মৃত্যু, যেটা হচ্ছে কোভিডে দেখেছি। তারপরে যে টাইমটা দিয়েছে সেটা আমাদের রেস্ট নেওয়ার জন্য দিয়েছে। তারপরে আস্তে আস্তে যুদ্ধ তো এখন দুরকমই হয়, একটা হচ্ছে একটা ভাইরাস ছড়িয়ে দিয়ে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট ওয়ার। তো যে যেমন বুদ্ধিমান দেশ সে সেরকম করে চলে। স্পেশালি আমরা মনে হয় যে খারাপের, সত্যি আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি নেগেটিভ আজ অব্দি টিভিতে বসে কখনো কারোর সম্বন্ধে বলিনি, কিন্তু যখনই কোথাও না কোথাও এই 2025-এর পর থেকে ক্যালকুলেশন আসে, আমার মুখ থেকে যেন ভালো বেরোতে চায় না। আমি জানি না কেন। 2026 যতই রবির বছর হোক, মাঝখানে বললাম শনি এবং রাহুর একটা সংযোগ আসছে, যেটাতে রেয়ার অফ দ্য রেয়ার, মানে যেটা আমরা জানি যে মহাভারত হয়েছিল এবং সাংঘাতিক যুদ্ধ পরিস্থিতি হয়েছিল, রবি মঙ্গলে অগ্নিগর্ভ অবস্থা হয়। তো এই জিনিসগুলো আমরা দেখেছি, এবং কোথাও না কোথাও ডাইরেক্ট হয়তো আমরা পেলাম না, কিন্তু তার এফেক্ট আমাদের লাইফে আসে। যেটা বললো এইমাত্র প্রসন্ন যে গ্যাসের দাম বেড়ে যাওয়া, 60 টাকা করে বেড়ে গেছে গ্যাসের দাম। এরপরে পেট্রোলের দাম বাড়বে, পেট্রোলের দাম তো অবশ্যই বাড়বে, কারণ ক্রুড অয়েল গতকালই 27% প্রায় বেড়েছে তো ব্যারেল প্রতি। তো সেই জায়গাতে যদি বেড়ে যায়, তো আপনাদের কি মনে হয়? মানে আমার মনে হয় স্পেশালি ইরান ইরাকের যুদ্ধ বা এরকম না, দেখুন সব কিছু আমার মনে হয় এরকম না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই যে খামেনির মৃত্যু, প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট, উনি এর আগে 6 বার মেরে দিয়েছিলেন। এর আগে 6 বার ওনাকে মারা হয়েছিল এবং আমেরিকায় মেরেছিল, 6 বারই ঘোষণা করা হয়েছে, এবং এটা 7 নম্বর বার। তো এগুলো নিয়ে ওরিড থাকার কোনো কারণ নেই, কিন্তু যুদ্ধটা একটা ভালো জায়গা অবধি যাবে। এবং কোথাও না কোথাও আমাদের মনে হয় যে ওই দাসত্ব করার একটা জায়গা থাকে না সবসময়, যেটা আমেরিকা সৃষ্টি করেছে, এবং প্রেশার, যে প্রেশার যেগুলো থেকে যুদ্ধ বিগ্রহতে পরিণত হতেই পারে, এবং এটা একটা বড় জায়গা। আমার মনে হয় তার জন্য সাবধান থাকাটা উচিত। মার্চ মাস, এপ্রিল মাস আর মে মাস, এই 3টে মাস স্পেশালি আমাদের মে মাস অবধি বলছেন। হ্যাঁ, মে মাসে এইসব ঝামেলা নিয়ে। এবং শুধু তাই না, এই মাসের 17 তারিখের পর থেকে
পরিস্থিতিটা আমার মনে হয় একটু গুরুগম্ভীর বেশি হবে। তো সেই গুরুগম্ভীর হবে? গুরুগম্ভীর হবে একটু। বোঝো, একই মরে যাচ্ছি, তার মধ্যে সত্যের পরে আরো না, আমরা মরে যাচ্ছি না, আমাদের না স্ট্রেংথ অনেক বেশি এসে গেছে। স্বজন হারানোর শোক আমরা পেয়ে গেছি কোভিডে, চোখের সামনে দেখেছি খুব কাছের মানুষগুলোকে চলে যেতে। তো আমাদের মধ্যে স্ট্রেংথ সাংঘাতিক এসে গেছে এবং আমরা তৈরি হয়ে গেছি। মানে খারাপ সময় আসার আগে যেরকম ছোট 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 না হওয়া ব্লগ, যেমন শনির সাথে আসার আগে আপনি যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন, বললেন টাকা, যে টাকাটা আমি লোকের কাছে পাই সেটাই আমার এখনো পর্যন্ত পাওয়া হচ্ছে না, ওই টাকাগুলো পেয়ে গেলে তো আমার প্রবলেমই থাকতো না। তেমনি আমাদের খারাপগুলো যখন আমরা পেতে পেতে আসি তখন আমরা হ্যাবিচুয়েট হয়ে যাই। তো আমরা এখন হ্যাবিচুয়েট হয়ে গেছি এবং বিশ্বের জায়গা থেকে আমার মনে হয় যে সত্যি আমরা খুব একটা ভালো জায়গা নিই এবং যে জায়গাটা দিয়ে এই মুহূর্তে চলছি সেটা আপাতত মানে এপ্রিল মে মাস অবধি তো একটুখানি টাইট কন্ডিশন যেতেই পারে। হ্যাঁ, তো এটাতে সে তো আমরা সবাই উপলব্ধি করছি। এবং আপনি আরেকটা নতুন জিনিস ছুঁয়ে গেলেন, যেটা যে পেট্রোলিয়ামের দাম 27% বেড়েছে। ভয়ের ব্যাপার। ক্রুড অয়েলের দাম বেড়েছে, ক্রুড অয়েল, মানে ওই ক্রুড অয়েল মানে কাঁচা তেলটা, তো কাঁচা তেলটা পাকা হলে সেটাও বাড়বে একদম। হ্যাঁ, তো তখন আমাদের ট্রান্সপোর্টেশনে সে আপনি বিস্কিট কিনুন কিংবা এক বস্তা গম কিনুন, সবেতেই খরচা বাড়বে। যারা ইনভেস্ট করে থাকেন তারাও দেখে থাকবেন। এইখানে আমার প্রশ্নটা আর কি। আচ্ছা। এই যে ইনভেস্টে ঢুকছে যে, ওটাকে একটু ইলাবোরেট করে বলুন কাইন্ডলি। না, স্পেশালি আমার যেটা মনে হয় যে শেয়ার মার্কেট নিয়ে, যেটা মানে আমাদের দেশের অর্থনীতি যার উপর 50% মতো দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, তো সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট টলমলতেই রয়েছে এই মুহূর্তে। আজকেও যারা দেখবেন সেন্সেক্স প্রায় 2500 পয়েন্টের কাছে মাইনাস রয়েছে। তো এগুলো ভালো ইঙ্গিত তো আপাতত নয়। হ্যাঁ, অনেকে বলবেন কারেকশান এই ওই, কিন্তু না, আমার মনে হয় যারা সত্যি ইনভেস্ট করতে চান তাদের টাইমিংটা প্রপার আগস্টের পর থেকে ডিসিশনগুলো নেওয়া ভালো। এবং মার্কেটের এই যে দোলাচলটা আমরা দেখছি, এগুলো তো বিশ্ব বাণিজ্যের জায়গা থেকেই আমাদের মধ্যে প্রাপ্তি। এবং স্টক মার্কেটের জায়গা থেকে যদি বলেন, আমার মনে হয় আমি এর আগেও বলেছি যে আমি বেশ খানিকটা নিচে দেখি সবসময় মার্কেটকে, এবং আমার মনে হয় এখনও আর একটু নিচে আসার জায়গা আছে। যারা ইনভেস্ট করছেন তারা সাবধান করুন। এবং কী বলবো, আলটিমেটলি তো এখানে তো আমি কোনো সেবি গাইডলাইন্স রুলস থেকে কোনো কথা বলছি না। আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস অনুযায়ী যেটুকুনি বলা যেতে পারে, গ্রহভিত্তিক আমাদের অর্থনীতিটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র অনুযায়ী আমরা কোথায় আছি, সেই জায়গাটা থেকে দেখলে পরে আমার মনে হয় একটু সতর্ক থাকাটা একদম উচিত। আর বাকি রইল যে সত্যি অর্থনীতি ছাড়া যদি আমরা বলি, দেখুন কর্মের জায়গাটাতে যদি আমরা বলি, তাহলে বেশ কিছু রাশির ক্ষেত্রে খুব ভালো জায়গায় রয়েছে, যাদের এই মুহূর্তে প্রমোশনও হবে, যাদের এই মুহূর্তে এই জিনিসগুলো এত বেশি না, কিন্তু কয়েকটা রাশির ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আছে। অবশ্যই সেগুলোকে নিয়ে আমি আগামীকাল আলোচনা করব এবং তার সাথে সাথে আরও বেশ কিছু 2-3টে এক্সট্রা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনি আমাকে একটা জিনিস বলুন, আপনি তো একটা জিনিস বললেন যে সেটা হচ্ছে যে অগাস্টে যা কিছু ইনভেস্ট করার অগাস্টে করবেন, আগস্টের পর। এবার দেখুন আমাদের হিন্দু ধর্মের তো কতগুলো ব্যাপার থাকে, একদম। যেমন ধরুন পয়লা বৈশাখ। আচ্ছা, পয়লা বৈশাখে আমরা শুভ কাজ করি, বিজনেস বাড়াই, বা যেটা এক্সিস্টিং বিজনেস রয়েছে সেটাকে আর একটু ডেকোরেটেড করি। তারপরে ধরুন অক্ষয় তৃতীয়া, সামনে তো এগুলোই। তো এই যে দুটো দিনের ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে তার আগেই আমাদের অন্নপূর্ণা পুজো রয়েছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। অন্নপূর্ণার পূজার সঙ্গে তো আপনি যুক্ত থাকেন নানানভাবে। এবং অমাবস্যা, 18 তারিখ অমাবস্যাটা কাটতে কাটতেই তার পঞ্চমীতে গিয়েই পড়বে অন্নপূর্ণা পুজো। যেরকম দুর্গা পুজো তেমন অন্নপূর্ণা পুজো। তো আমরা কি পারি না এগুলো ক্যাপিটাল করতে? না, আমরা পারি। আমাদের মধ্যে বিশ্বাস বা ভক্তি, আমি আগের দিন গল্পগুলো বলছিলাম, শিবরাম চক্রবর্তীরও গল্প বলেছিলাম, তার সাথে সাথে একজন জেলেরও গল্প বলেছি। তো আমাদের বিশ্বাস ভক্তিটা মাঝে মধ্যে খুব টলমল হয়ে যায়। ভগবান আমাকে ভালো লাগলে ভগবান আছে, খুব খারাপ পরিস্থিতিতে পিঠ ঠেকে গেলে ভগবান আছে। আর বাকি হচ্ছে একটা সময় যখন দোলাচলের মধ্যে থাকি, তখন ওই ভগবান টগবান বলে কিছু থাকে না আমাদের কাছে, তাকে ডাকারও প্রয়োজন থাকে না। কিন্তু আমার মনে হয় যে একবার যদি তার দেখানো পথে আমরা হাঁটতে পারি না, বা তাকে নিয়ে যদি বলে আমাদের আঙুলটা ধরে আমার সাথে প্রভু চলো সারাটা জীবন, দেখবেন আপনার পায়ের ছাপটা যেখানে পড়ছে তার পাশে আরও একটা ছাপ রয়েছে, সেটা অবশ্যই আপনার। হ্যাঁ, সেই যে আমরা গল্পটা শুনেছিলাম। হ্যাঁ, অবশ্যই আপনার প্রভু, সে কখনো আপনার গায়ে হাওয়াটা পর্যন্ত লাগতে দেবে না। তো অন্নপূর্ণা পুজো বা স্পেশালি যে জিনিসটা যে ভগবান আপনাকে খুব কাছে টানে, আমার মনে হয় সেই জায়গাটা রাখা দরকার। এবং না রাখলে পরে আলটিমেটলি কী হয়, অন্তরাত্মা থেকে না, অন্তরাত্মার সাথে যদি কানেকশন না থাকে না প্রভুর, তো জীবনে সুখ পাওয়াটা দেখবেন যে সব আছে কিন্তু স্যাটিসফ্যাকশন নেই।
হয় আপনার কাছে এত অর্থ আছে, সমস্ত কিছু আছে, সন্তান প্রচণ্ড অবাধ্য ডাইভার্ট হয়ে গেছে, অথবা অ্যাডিক্টেড, যে কারণে আপনার মনে শান্তি নেই, অথবা দেখবেন সব আছে কিন্তু সন্তানের বিয়ের পর সন্তান ভালো নেই, কোথাও না কোথাও ডিস্টারবেন্সগুলো লাইফে যেন চলে আসছে। একবার প্রভু শরণাপন্ন হন, আমার মনে হয় যে লাইফের যত প্রবলেমই আছে, দেবাচার্য কথাগুলি তখন শুনতে ভালো লাগবে, কিন্তু আর প্রভুকে ছাড়া নেক্সট টাইম কিছু ভাবার মানে জায়গা থাকবে না। একটা জিনিস আমি বলি আপনাকে, ধরুন শীত আসছে, খুব শীত, সবাই জানলো শীত আসছে, শীত আসছে বা শীত এসে গেল, শীত এসছে। আরেকটা হচ্ছে গরম, প্রচণ্ড গরম আসছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তিনটে জায়গাতেই আমাদের দায়িত্ব নিতে হয়। প্রথম কথা হচ্ছে শীত আসলে গায়ে কম্বলটা দাও, তাহলে তো তোমার তো ঠান্ডায় মরে যাবে, তো কিংবা সর্দি কাশি লেগে যাবে। পশ্চিমবঙ্গে ঠান্ডা সর্দি কাশি অবধি লাগবে, তার থেকে আরেকটু ইয়ে হবে। অর্থাৎ সাপোর্ট আপনি নিচ্ছেন শীতকে রেজিস্ট করার জন্য, শীতকে এনজয় করছেন কিন্তু উইথ সাপোর্ট। গ্রীষ্মকাল আসলো, উফ কি গরম, আম খেতে খেতে উফ গরম, পাখাটা চালালে, কিংবা হাত পাখা, একদম গ্রাম দেশের কথা বলছি, হাত পাখাটা দিয়ে। আর বর্ষাকালে একটা ছাতা খুললেন, ফালতু কেন ভিজবেন? এই যে আমরা রেস্ট্রিক্ট করছি বা রেজিস্ট করছি, ঈশ্বর ভক্তির দিকেও তাই। একদম, যে অন্নপূর্ণা পূজা আসছে, আচ্ছা কালী পুজো আসছে, আরেকটা কালী পুজো, এই কালী পুজোটা খুব জরুরি, কারণ ইট ইজ কানেক্টেড উইথ অন্নপূর্ণা পূজা। হ্যাঁ, এগুলো তো কানেক্টেড। আমরা কেন মহালয়াকে শ্রদ্ধা করি? কারণ তারপরেই দুর্গা পুজো আসে। একদম, দেবী কালী তার মানে চেহারা পরিবর্তন করে দুর্গা হিসেবে আসে, এই তো। আবার দেখুন, অন্নপূর্ণা পুজোর আগে যে কালী, সেও তার চেহারা পরে একেবারে অন্নপূর্ণা মানে দাত্রী। আমি শুনলাম, পুজোটার ধারে কাছ দিয়ে গেলাম না, ও দেবাচার্য করে দেবেন, আচ্ছা তাই করে দিল। তো আমারও তো একটা দায়িত্ব থাকে যে এগুলোকে এই আমাদের যে 12 মাসে 13 পার্বণ, এগুলো ইয়ার্কি মারতে করা হয়নি, সেগুলো আমরা কেন আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করব না? না, পালন করবো তো তখন যখন প্রভু চাইবে, তারা কি চাইবেন, করবেন কি করে আপনি? কেউ যদি বলে যে আমার ছেলে বা আমার মেয়ে খুব উশৃঙ্খল, প্রচুর পয়সা খরচা করে, এই করে সেই করে, বাড়িতে কারোর কথা শোনে না, আলটিমেটলি এটা তো প্রভুর ইচ্ছা, তার জন্যই এটা হয়েছে। তাকে প্রভুর নাম বা প্রভুর পদটা আগে থেকে দেখানো হয়নি। এবারে সে কোথাও না কোথাও একটা মাধ্যম তো পাবেই, মিডিয়া তো পাবেই, সেইখান থেকে হয়তো একদিন না একদিন প্রভুর প্রতি তার বিশ্বাস আসবে। কিন্তু এই বিশ্বাসটা আরো ছোটবেলা, বিশ্বাস আছে, আরো ছোটবেলা থেকে আসা উচিত ছিল। বিশ্বাস আছে, কিন্তু তারা মনে করে পাত্তা দিচ্ছেন আর কি, পাত্তা দেবে। এবং আমি কিছু মনে করবেন না, আমি মনে করি যে খ্রিস্টান বলুন, মুসলিমস বলুন, দে আর ফলোয়িং, ওরা কিন্তু ওদের ঈশ্বরকে টাইম টু টাইম ভক্তি করছে। তাতে তাদের ভালো হোক মন্দ হোক সেটা অন্য কথা, না ভালো তো হতেই হবে। কিন্তু আমাদের যেন আমাদের হিন্দু ধর্মের মনে হয় বেপরোয়া, ঠিক আছে ঠিক আছে, গাড়ি যাচ্ছে, সকালবেলা বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি করে খেয়ে দে, পুজো আচ্ছাও করলাম না, কিছু না, হঠাৎ একটা মন্দির, আরে কালীঘাট যাচ্ছে, দ্যাটস অল। এইটা কেন হবে? Why we are so casual? আমরা বাঙালিরা বেশি বুঝে গেছি বা বেশি জানি ভগবান সম্বন্ধে। সাউথে গেলে পরে এই প্রবলেমটা দেখবেন না। সাউথে গেলে পরে প্রতিটা ফ্যামিলিকে একবার হলো সপ্তাহে একবার হলো মন্দিরে, সাউথের মতো মন্দির তো ইন্ডিয়াতে কোথাও আছে? কি অপূর্ব! হ্যাঁ, সত্যি বাস্তব। এবং আমাদের বাঙালিদের মধ্যে প্রত্যেকেই যে তাই তা নয়, কখনোই তা নয়। এবং বেশ কিছু মানুষ আছেন ঈশ্বর ছাড়া চলেন না, কেউ কেউ আছেন যে বিশ্বাস করেন না, তাদের চ্যাপ্টারটা একদম আলাদা। কেউ কেউ আছেন ওই বিশ্বাস আর দোলাচলে থেকে যায়। তো তাদের জন্য আমার মনে হয় যে কোনো একতরফা হয়ে যাওয়াটা ভালো, কিন্তু তার তো হাতে নেই, তার সেটা প্রভুর ইচ্ছে। যেদিনকে ওই আমার জনি লিভারের একটা কথা মনে পড়ে মাঝে মধ্যে, যে বিছানার মধ্যে শুয়ে থাকবো, ইঁদুর দৌড়ে দৌড়ে যাব, আজকে এর এটা দরকার, কালকে সেটা দরকার, পরশু সেটা দরকার, প্রত্যেকের জন্য সংসারে করে যাব। আমি প্রভুকে ডাকার শুধু টাইম পাবো না। শুধু বিছানায় শুয়ে যখন আমার মনে হয় যে আমি এখন এখানে থাকার মতো যোগ্যতা নেই আমার, আমাকে প্রভু তুলে নিক, তখন চোখ দিয়ে জল বেরোচ্ছে, মুখ দিয়ে বলছি প্রভু তুলে নাও, কিন্তু প্রভু যেন দাঁড়িয়েছে, চোখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তুলছে না। বলছে পুরো জীবনটা তুই দৌড়াতে দৌড়াতে কাটালি, একবার আমার নাম করিসনি, আরও কিছুদিন থাক এখানে, দেখ আমি ছাড়া এখানে অস্তিত্ব আছে নাকি। তো আমাদের লাইফটা ওই দিনটা যেন দেখতে না হয়, চোখের জলে পড়বে, প্রভুও সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার যাওয়ার কোনো রাস্তা থাকবে না। তো সেই দিনটার দরকার নেই। তার থেকে ভালো মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে
বহুদূর। তো তর্ক করলে পরে আলটিমেটলি দূরত্বই তৈরি হয়, এর বাইরে কিছু হয় না। রিলেশন বলুন বা যে কোনো জায়গাতেই তর্ক করবেন, দেখবেন আপনার এগেনস্টেই সবাই হয়ে যায়। মুখের ওপর হয়তো বলবেন আপনি পাওয়ারফুল মানুষ, কিন্তু দেখবেন কোথাও না কোথাও বিরোধিতা তৈরি হতেই থাকে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমার মনে হয় যে যদি মনে হয় যে প্রভু আছেন বা প্রভুর সংস্পর্শ আছেন, তো অবশ্যই, কারণ কৃষ্ণ বলেছে আমি সব জায়গাতে আছি, প্রতিটা মুহূর্তে আছি, এবং আমি এক, আমি অদ্বিতীয়, এবং আমি শুরু এবং আমি শেষ। তো আমি হচ্ছি কৃষ্ণ। তো এই জায়গাটাকে মাথায় রাখলে পরে আমার মনে হয় যে এর থেকে বড় তো কিছু হতে পারে না। বিশ্বাসে মিলাই বস্তু আরেকবার তর্কে বহুদূর। বাঙালিদের মধ্যে মানে আদর্শগতভাবে যে ভয়ঙ্কর রকমভাবে একেবারে ঈশ্বরের দিক থেকে না, মানে আমি বিবেকানন্দ বা রামকৃষ্ণের কথা বলছি, আমাদের আরাধ্য পুরুষ হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু। কিছু করুক বা না করুক, সারাদিন তিনি নানান রকম প্ল্যান করছেন, প্রোগ্রাম করছে, আছে এখানে ওইভাবে আন্দোলন করবো, আছে ওখানে ওই করবো সেই করবো। সকালবেলাটা স্নানটা করে কিন্তু আগে আরাধ্য দেবতার কাছে নিজেকে সম্পূর্ণ নিয়োগ করতেন 1টি ঘন্টা। তখন তাকে কেউ টোকা দিতে পারতো না, তবেই না শক্তিটা পেয়েছে। একদম ভেতরটা যতক্ষণ না শান্ত হবে, ততক্ষণ না শান্ত করতে গেলে নামের মধ্যে থাকতেই হবে। আমি বারবার করে বলি, যদি যতক্ষণ না ভেতরটা ঠান্ডা হবে না, ততক্ষণ আপনি দিক খুঁজে পাবেন না। চারপাশ প্রচণ্ড কালারফুল লাগবে, এবং একটা সময় কালারফুলটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হবে। খারাপ সময়টাও আপনি দেখবেন লাইফে। তারপরে একটা কেউ এসে বলবে একটুখানি ভগবানের নাম কর, বা ওখানে এখানে এখানে এটা আছে, একবার যা, গেলে ভালো হতে পারে। তখন ওই বিশ্বাস অনুযায়ী যাবেন, তার কথা শুনবেন, আস্তে আস্তে প্রভু রাস্তা দেখানো আরম্ভ করলো, সেই রাস্তায় হাঁটবেন, এবং আগামী 10 বছর পরে আপনাকে দেখেই লোকে ঈর্ষা করবে যে কোথায় ছিল ছেলেটা, কোথায় আছে। এটা যেমন স্টার্টিং পয়েন্ট নেতাজির বললাম, আপনি বিবরণ দিলেন, তেমন আমি বলি যে একেবারে বোমা বানাতো যে অরবিন্দ ঘোষ, একদম তাকে বোধহয় ঈশ্বর বললো যে এবার তোর পালা শেষ, হ্যাঁ। আর তোর করতে হবে না। কোথা থেকে কোথায় লাইফ, তিনি চলে গেলেন পন্ডিচেরিতে, পন্ডিচেরি, বাকি জীবনটা ওখানে কাটালেন। তোর ওই দিকের পালা শেষ, তুই আন্দোলন টান্দোলন করে দাঁড় করিয়ে দিয়েছিস একটা জায়গায়, এবার তার পরবর্তী প্রজন্মকে করতে দে, একদম তুই চলে যা, বাকি জীবনটা তুই হয়ে গেলেন ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ। তাহলে এই যে উদাহরণগুলো আছে, যেগুলো আপনি দিনের পর দিন দিয়েছেন এবং আমাদের শুনতে ভালো লাগে, আপনি তো এখানে মঙ্গল শনি বা এখানে ওই কমপ্লিকেটেড হয়ে যাবে, আমি বুঝতে পারবো না, কিন্তু আপনি এই যে উদাহরণগুলো দেন, যেগুলো আপনার অনুষ্ঠান করেও একটা মাস্ত লাগে। না, মেন ব্যাপার হচ্ছে যে আমি এই কারণেই দিই, কারণ এই গ্রহ নক্ষত্রকে অ্যাকচুয়ালি যে কন্ট্রোল করছে তাকে নিয়ে যদি আমি আলোচনা না করি, তাহলে আমার প্রোগ্রাম করাটা আমার মনে হয় বেকার হয়ে যায়। এটা আপনার সততা, একদম বেকার হয়ে যায়। এটা আপনার সততা। সবকিছু তার পায়ের তলায়, আমিও তার পায়ের তলায়, তো তাকে নিয়ে যদি আলোচনা না করি, তাহলে কাকে নিয়ে করব? অনেক কৃতজ্ঞতা দেবাচার্যজি, এবং ফেরও আমি সোমনাথের প্রতি আমার প্রণাম জানিয়ে আগামীকাল ফের আমরা ফিরে আসবো। তবে আগামীকালটা কিন্তু খুব ভাইটাল, প্রত্যেকটা রাশি নিয়ে আমরা আলোচনা করব, একদম ঠিক সকাল রাশিফলটাও থাকবে। প্লিজ আপনারা দেখবেন, আর যদি মিস হয়ে যায় তাহলে ইউটিউবে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। নমস্কার।